আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বিমানটিতে 4 ক্রু সহ 64 জন যাত্রী ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর পোটোম্যাক নদীতে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। স্থানীয় সময় তখন বুধবার রাত 9:30। বিধ্বস্ত উড়োজাহাজ ও হেলিকপ্টারটি কয়েক টুকরো হয়ে নদীতে পড়ে। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারটি রানওয়েতে অবতরণের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটি কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এই দুর্ঘটনাকে গত 11 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হচ্ছে। পোটোম্যাক নদীতে রাতের অন্ধকারে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি। উড়োজাহাজে 60 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারটিতে ছিলেন 3 মার্কিন সেনা। হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক বলে কর্মকর্তাদের বরাতে জানায় রয়টার্স। হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। It's an unbearable sorrow. It's a heartbreak beyond measure. রাকিব হাসান, আরটিভি। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জেকবসনের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টায় এই বৈঠক হয় বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, যিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন। নতুন চার্চ দ্য অ্যাফেয়ার্সের প্রাতরাশ আমন্ত্রণে অংশ নেন বিএনপি প্রতিনিধি দল। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কি ভাবছে তারা জানতে চেয়েছেন। এদিকে নয়াপল্টনে আর এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশকে যে নরকে পরিণত করেছিলেন তা ফিরে পেতে আবারও মরিয়া তারা। সরকারের ঢিলে ঢালা মনোভাবের কারণে এই পরিস্থিতি দোসররা সুযোগ নিচ্ছে বলেও মনে করেন তিনি। তাকে তাক করে টার্গেট করে গুলি যারা করে তারা তাদের আত্মায় মানুষের আত্মা না। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করে বোঝা গেছে সবাই একটি নিরপেক্ষ নির্বাচন চায়, এমন মন্তব্য করলেন ইউরোপীয় ইউনিয়নের ডেমোক্রেটিক বিশেষজ্ঞ মাইকেল লিডার। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রবাসী ভোটার করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল পৌনে 1 ঘণ্টা বৈঠক করেন। এরপর বেলা 11:30টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে তৃতীয় কমিশন সভা শুরু হয়। আজকে সভায় সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা নিয়ে আলোচনা হবে। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এছাড়া তদন্ত সংস্থা সময়মতো প্রতিবেদন দিতে না পারলে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদারের 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের বিষয়ে আগামী 6 এপ্রিল পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় আরও 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল প্রায় 100 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তার আছে 35 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলের পর আবারও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নেমেছে রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় তিতুমির কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি পেয়ে নতুন করে আর কোনো সমস্যায় পড়তে চান না তারা। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চায় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত রাত থেকে তিতুমীর কলেজের সামনে আমরণ অনশনে বসে প্রতিষ্ঠানটির 5 শিক্ষার্থী। আমরণ অনশন চলাকালে তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। দর্শক, এই মুহূর্তে তিতুমীর কলেজের সামনে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ আর কি দাবি করছেন শিক্ষার্থীরা এবং তাদের এই কর্মসূচির কারণে আসলে জনসাধারণের ভোগান্তির কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, আসলে যদি জনভোগান্তির কথা বলি, যে এই তিতুমীর কলেজের যে দুই পাশের রাস্তা রয়েছে, সেই রাস্তা দুইটি কিন্তু একেবারে বন্ধ করে তারা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে দুই পাশের রাস্তায় মানুষজন একেবারে কোনো ধরনের যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না, তারা কিন্তু হেঁটে চলে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে 11টার পর থেকে কিন্তু এই রাস্তাটি বন্ধ করে রেখেছে শিক্ষার্থীরা এবং তারপর থেকে বিভিন্ন ধরনের বাস, প্রাইভেট কার এই রাস্তাগুলোতে তারা বন্ধ হয়ে যান এবং বাসের ড্রাইভার যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষ যারা হেঁটে যাচ্ছেন তারা বলছেন যে আসলে তাদের সময়ের অপচয় হচ্ছে এবং তাদের যে যানবাহন না থাকার ফলে দীর্ঘ পথ তাদের হেঁটে যেতে হচ্ছে। আর আন্দোলনের বিষয় যদি বলি, যে শিক্ষার্থীরা কিন্তু গতকাল থেকে আমরণ অনশন করছিলেন 5 জন শিক্ষার্থী, তারা মূলত কলেজের ভেতরেই এই অনশন করছিলেন, কিন্তু আজকে তাদের তিতুমীর কলেজের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতা থাকার কারণে কিন্তু তারা ভিতর থেকে তারা বাইরে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যে উপদেষ্টা রয়েছেন অর্থাৎ নাহিদ, আসিফ, তারা যদি এখানে না আসেন, তাদের সমস্যার কথা যদি না শোনেন, তাহলে তারা এই আন্দোলন থেকে উঠবেন না। এখানে তারা অবস্থান নেবেন এবং অবস্থান নিয়ে তারা মূলত আন্দোলন চালিয়ে যাবেন। তাদের 7টি দাবি রয়েছে এবং 7 দাবির মূল দাবি কিন্তু তাদেরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে। তারা কারোর সঙ্গে থাকতে চান না, তারা একা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করতে চান। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। তবে আরেকটি বিষয় তারা বলেছেন যে বিকেল 3টার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করবে, হয়তোবা সেই সংবাদ সম্মেলনে তারা আন্দোলন আসলে এইভাবে রাস্তা বন্ধ করে চালিয়ে যাবেন নাকি নতুন কোনো কর্মসূচি দিবেন, সেটি আমরা জানতে পারলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিব। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। চাকরি ফিরে পেতে সচিবালয়ের দিকে যাচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে এই আন্দোলন শুরু করে। সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় তারা একটি পদযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে সচিবালয়ের দিকে রওনা হন। পুলিশ পরিবারের প্রায় 2200 জন সদস্য এই আন্দোলনে যোগ দিয়েছেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন নিয়ে নানা স্লোগান দিয়ে চাকরি ফেরতের দাবি জানান। কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব তাবলিগ জামায়াতের 58তম ইজতেমা। তাবলিগ জামায়াতের সাথীদের পদচারণায় মুখর ইজতেমা ময়দান। দেশে শান্তি বজায় থাকবে এবং আল্লাহ সবাইকে হেদায়েতের মাধ্যমে মাফ করবেন, এমন প্রত্যাশা মুসল্লিদের। বিশ্ব ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারই প্রথম 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব কাল থেকে 2 ফেব্রুয়ারি এবং 3 থেকে 5 ফেব্রুয়ারি সুরায়ে নিজাম বা জুবারপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্ব হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে। প্রতিটি পর্বেই আলাদা আখেরি মোনাজাত হবে। এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। দুনিয়া আখিরাতর সুখ শান্তি সফলতা ইজ্জত কামিয়াবি হাসিল করতে হইলে এই বিশ্ব ইজতেমা তবলিগের কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই। 2 বার করাতে আমাদের সাথীদের জন্য সফল হয়েছে, সহজ হয়েছে। এজন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন ইজতেমাকে কবুল করে। দুনিয়া জিন্দেগিতে চলার পথে আমাদের যেসব ভুল ভ্রান্তি আছে সেগুলি সংশোধন শিক্ষার জন্য, ভালো ভালো দিনের কথা শোনার জন্য এবং নিজেকে সংশোধনের জন্য আমরা এখানে এসেছি। দর্শক, বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানাবো টঙ্গীতে থাকা সহকর্মী এয়ার বাদলের কাছ থেকে।
বাদল, ইজতেমা ঘিরে সকাল থেকে কি কি আয়োজন আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন, সেই সাথে জানাবেন প্রথম পর্বে কয়টি জেলার মুসল্লিরা অংশ নেবেন? সাদিয়া, প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিশ্ব ইজতেমার 2025 সালের এবং এটি 3টি পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম 2 পর্ব জোবায়ের পন্থী এবং শেষ পর্বটি সাতপন্থীদের অধীনে এবার অনুষ্ঠিত হবে। আমি এই টঙ্গীর তুরাগ তীরের যে বিশ্ব ইজতেমা সেখানে রয়েছি। আমি দেখেছি যে লাখো লাখো মুসল্লি এখানে এসেছেন, জড়ো হয়েছেন এবং সুসম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। হয়েছে এখানে যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের সবারই আসলে থাকার সুব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ আগে এখানে জোহরের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং মুসল্লিরা সেই নামাজে অংশ নিয়েছেন এবং এরপরে আসলে কাল ফজরের পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বিশ্ব ইজতেমার। আপনারা জানেন যে হজের পরে আসলে এই বিশ্ব ইজতেমা, এটি শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের মুসল্লিরা এখানে অংশ নিয়েছেন। নির্দিষ্ট জেলা বাংলাদেশের যারা ছিল, নির্দিষ্ট জেলার কথা বলা হচ্ছে, আসলে নির্দিষ্ট জেলা নয়, সারা দেশ থেকেই মুসল্লিরা এসেছেন এবং পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলোতেও তারা আসবেন। এখানে একজন মুসল্লি রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে এখানকার আয়োজনটা কেমন লাগছে আপনাদের কাছে, কোনো রকম কোনো সমস্যা দেখছেন কিনা? না, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে সুন্দর মতন ইজতেমা হচ্ছে শুরাই নিজামের তত্ত্বাবধানে। শুরাই নিজামের তত্ত্বাবধানে আমাদের দাওয়াত তাবলীগের উদ্দেশ্য হইল সারা দুনিয়ার মানুষ কি করে সাহাবীদের মতন হইতে পারে, সাহাবীদের মতন হইতে পারে, এই জন্য দাওয়াত তাবলীগের মেহনত। তো আমরা চাচ্ছি সারা দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক, জাহান্নামের তে বাঁচুক, জান্নাত পাক, এই জন্য সারা দুনিয়ার মানুষ সুখ শান্তি পাক, এই জন্য আমরা চাই। এখন এই শুরাই নিজামের তত্ত্বাবধান চলতেছে, একটা দুইটা ইজতেমা আমাদের কোনো জায়গা হচ্ছে না। আমাদের 4টা ইজতেমা হইলে সুন্দর মতো আমরা শুরাই নিজামের জায়গাটা দিতে পারি, যদি 4টা অথবা 6টা হয়। ধন্যবাদ আপনাকে। সাদিয়া, শুনছিলেন যে এখানে মুসল্লিদের এত ভিড়, লাখ লাখ মুসল্লি এসেছেন এবং পরবর্তীতেও আসবেন, যে কারণে তারা চাচ্ছেন এই পর্বে পর্বে ভাগ করে যাতে একেবারেই গ্যাদারিং বেশি না হয় এবং সবাই যেন ভালোভাবে এই বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারে, সেটি তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রায় 7000 পুলিশ সদস্য এই বিশ্ব ইজতেমাকে ঘিরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও র্যাব রয়েছে, আনসার রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরার মাধ্যমে আসলে এটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে এসেছে ট্রাফিক বিভাগ। তো এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার মাঠ থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ। রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি রাজন এবং রনিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজন ও রনি সম্পর্কে আপন 2 ভাই। বুধবার রাতে তাদের মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যার রেশ ধরেই হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানিয়ে পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসীদেরকেও নজরদারিতে রাখা হয়েছে। এলাকা কেন্দ্রিক যে প্রভাব থাকে, এদের আন্ডারে কিছু গ্রুপ মেনটেন করে, এরা আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে দস্তাদস্তির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন, বীরবাবুর হত্যাকাণ্ডের শিকার হন। আলোচিত ঠিকাদার জি.কে. শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রায়ের তারিখ পিছিয়ে আগামী 17 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে মামলাটি রায়ের জন্য ছিল, তবে রায় প্রস্তুত না হয় পিছিয়ে এ তারিখ ধার্য করা হয়। জি.কে. শামীম কারাগারে আছেন এবং তার মা আয়েশা আক্তার পলাতক রয়েছেন। পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া। বাম্পার ফলনে বাজার ভরপুর দেশি মুড়ি কাটা পেঁয়াজে। বিক্রি হচ্ছে কেজি প্রতি 45 থেকে 50 টাকায়। বিক্রেতারা বলছে, আসছে রমজানেও পেঁয়াজের কোনো সংকট হবে না। তবে পেঁয়াজের ফলন ভালো হলেও ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। বিশ্লেষকরা বলছে, এই মুহূর্তে পেঁয়াজের আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি উচ্চ শুল্ক নির্ধারণ করা জরুরি।
সেলিম মালিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে চলছে মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম, দামেও স্বস্তি, বিক্রি হচ্ছে গত বছরের অর্ধেক দরে। ফরিদপুরের মুড়ি কাটা 50 টাকা বিক্রি করতাম আগে, এখন 45 টাকা, আর যেটা 55 টাকা আগে বিক্রি করতাম মানিকগঞ্জেরটা ওটা হচ্ছে আপনার 50 টাকা। এমন বাস্তবতায় কৃষক কি পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে? এই যেমন মেহেরপুর থেকে ঢাকার শ্যামবাজারে পেঁয়াজ এনে বিপাকে কৃষক রহিদুল। 1 বিঘা জমিতে 70-80 হাজার টাকা খরচ। এই পেঁয়াজটা আপনার গাড়ি করে নিয়ে আসতে আপনার 20,500 টাকা ভাড়া। 30 টাকা 31 টাকা পেঁয়াজ বিক্রি করে আমাদের পড়তে হয়েছে না, আমাদেরইতে লস হয়েছে আপনার 50,000 টাকা লস। একই হতাশার কথা জানালেন কুষ্টিয়ার বাইজিদ আলীও। 50-এর উপরে বিক্রি করতে তাহলে আসলটা কিছুটা ঘোরার সম্ভাবনা ছিল। প্রত্যেক কেজিতে আপনার লস হয়েছে 30 টাকা 25 টাকা লস হয়েছে। আড়তদাররা বলছেন দেশি পেঁয়াজের সরবরাহ ভরপুর, রমজানেও সংকটের শঙ্কা নেই, তারপরও থেমে নেই আমদানি। বিদেশ থেকে এখন যারা আনতেছে এরাও লস খাইতেছে, এরাও লাভবান না, কিন্তু তারা আশায় আনতেছে লাভ করব, কিন্তু আমাদের দেশের লোকও ক্ষতি করতেছে, তারাও ক্ষতি হইতেছে। আমাদের এখানে এখন যদি 40% ডিউটি বসায় তাহলে ইম্পোর্টেড মাল 70-75 টাকা পড়তে পারবো। ডিউটির টাকাটা যখন আবার সামনের বছর পেঁয়াজ লাগাবে কৃষক, তখন এই যে টাকাটা উঠবে এটা তো গভর্নমেন্টের কাছে হিসাব থাকবে, ওই টাকাটা 15 জনা দিয়ে দিব। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে এখনই অতি আমদানির লাগাম টানা জরুরি। এই আমদানি শুল্কের ক্ষেত্রে এটা একটা ফিক্সড যে সিস্টেম, এটাকে আসলে চেঞ্জ করে দিয়ে এটা ফ্লেক্সিবল একটা সিস্টেম করা। যে সময় আমার দেশীয় উৎপাদন বাড়বে, এটা পেঁয়াজ হোক অন্য যে কোনো পণ্য হোক, তাহলে কিন্তু ওই সময়টা নিরুৎসাহিত করা, আর যদি কোনো কারণে আমদানি করাও লাগে তাহলে কিন্তু আপনার ট্যারিফটা বাড়িয়ে দেওয়া। এই কৃষিবিদের মতে সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে পেঁয়াজ আমদানির প্রয়োজন পড়বে না। আবিষ্কার হয়েছে নতুন জাত। পেঁয়াজটা সারা বছর রেখে আমরা খেতে পারবো এবং এখানে যে উদ্বৃত্ত থাকবে সেটা আমরা দেশের বাইরেও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। আমার কাছে মনে হয় সরকারের সংরক্ষণের ব্যাপারটায়, স্টোরেজের ব্যাপারে যদি একটু পদক্ষেপ নেয় তাহলে কিন্তু পেঁয়াজ শিল্প আমাদের ঘুরে দাঁড়াবে। তবে কৃষি বিপণন অধিদপ্তর জানাচ্ছে সংরক্ষণ ব্যবস্থা জোরদার করতে এর মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় 300-র উপরে ঘর করে দেওয়া হয়েছে, সেটার একটা পজিটিভ এফেক্ট থাকবে কিছুটা স্থানীয় পর্যায়ে, অন্ততপক্ষে পেঁয়াজের দামটার ক্ষেত্রে। রমজানের আগে পেঁয়াজের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান তিনি। সেলিম মালিক, RTV, ঢাকা। পুরস্কারের ঘোষিত তালিকা থেকে 3 জনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদ। নাম বাদ দেওয়ার বিষয়টি বুধবার বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো যায়। গেল 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয়। এরপর 25 জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, নাম থাকা কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট 5,500-এরও বেশি গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 4,300 অভিবাসী অবৈধভাবে রয়েছে বলে জানায় সংস্থাটি। দেশটিতে 11 মিলিয়নের বেশি অবৈধ অভিবাসী বাস করে। তাদের সরাতে 24 বছরের বেশি সময় লাগবে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের ফেরত পাঠাতে মরিয়া যুক্তরাষ্ট্র। Inside the Icefield office in Manhattan, the ranks are enlarged by other agencies now ordered by the Trump administration to gear up for immigration sweeps. There's also secondary address. The plan. দীর্ঘ 15 মাসের বেশি সময় পর চলতি মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে লাশ। সর্বশেষ গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও 59টি লাশ উদ্ধার করা হয়েছে। ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 47,400 ছাড়িয়ে গেছে। আল জাজিরা জানায়, ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,11,571 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।